নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। একটা গান থেকে একটু বলি। আপনারা সবাই শুনেছেন, খুব বিখ্যাত গান, আমি গাইতে পারবো না, আমি ছড়া করেই বলছি। পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। হ্যাঁ, কবির সুমনের গাওয়া গান। তো আজকে সেই পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞার দিন, আজকে বিশ্বকর্মা পুজো। বুড়ো হয়ে গেলাম জানেন, ছোটবেলায় কি হুটোপুটি করতুম বিশ্বকর্মা পুজোয়। ভোরবেলা ছাদে চলে যেতাম, আর তারপরে দুপুরবেলা টাটা রোদ্দুর যখন সারা গা পুড়ে গেছে, মুখ টুক কালো হয়ে গেছে, মুখ চোখ হিংস্র হয়ে গেছে, আমার কতগুলো ঘুড়ি কেটেছে, আমি কতগুলো ঘুড়ি কেটেছি তার হিসেব করতে গিয়ে জোর করে মা ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নিচে নামিয়ে আনছে। সেই বিশ্বকর্মা পুজো এখন আমি সকালবেলা বসে বসে শরণাগত করছি। তো আজকের যে অনুষ্ঠান শরণাগত, তাতে প্রথমে পুরাণ চিরন্তনে আর কি বা থাকতে পারে বিশ্বকর্মা পুজো ছাড়া। বিশ্বকর্মের কথা বলবো, কিন্তু সে তো অনুষ্ঠান পরিচিতির সময়। আপাতত জানিয়ে রাখি যে কেবলমাত্র বিশ্বকর্মা পুজো নয়, আজকে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন এবং মনসা দেবীর ভাসান, ভাদ্রাবতী পুজোর সমাপ্তি আজকে। আজকে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 31শে ভাদ্র 1432, ইংরেজির 17ই সেপ্টেম্বর 2025, বুধবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:27, সূর্যাস্তের সময় বিকেল 5:38। জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আরও একটা কারণে আজকের দিনটা আমার কাছে বিশেষ দিন, সেটা হচ্ছে 2018 সালে এই 17ই সেপ্টেম্বর তারিখে আমি 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার প্রথম অনুষ্ঠান এইখানেই, এই তারিখেই রেকর্ড করা হয়েছিল। এবার যাবার সময় হয়ে গেল, সেই জন্যে প্রথম দিনের কথা ভেবে একটু 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 মন খারাপ লাগছে আর কি। আচ্ছা, এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পুরোহিত নিয়ে কথা বলছিলাম, কিন্তু না, আজকে বিশ্বকর্মা পুজোর দিন, আজকে তো পুরোহিত নিয়ে কথা হবে না, আজকে বিশ্বকর্মা সম্পর্কেই কথা বলা হবে। ঘুড়ির যে বিশ্বকর্মা, দুরন্তপনার যে বিশ্বকর্মা, তার বাইরের যে পুরাণের বিশ্বকর্মা, তাকে নিয়ে দুটো চারটে কথাই বলতে পারবো আমাদের যা সময় আছে, তাতে করে এই দুটো চারটে কথাই বলা সম্ভব হবে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, স্বামী বিবেকানন্দের আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য, এখান থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপর চলে যাব ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদ এবং ব্যাখ্যায় ভগবদ গীতা। স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ কি করে জয় করতে হয়, তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির লেখা আপনাদের চিঠিপত্র। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে আজকে দেবশিল্পী বিশ্বকর্মার কথা। আজ বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা দেবশিল্পী। এই যে ঘুড়ি ওড়ানো হয়, আমার নিজের ধারণা এই ঘুড়ি তৈরি করাটাও কিন্তু ঘুড়ি ওড়ানোর একটা কাজ। এবং ওই কাঠি দিয়ে তারপরে
মাঞ্জা সুতো করা, কাগজ দিয়ে এই সমস্ত করে, এই যে নির্মাণ, যে কোনো নির্মাণের দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। কিন্তু আমরা হয়তো এটা জানি না যে যিনি মা, তিনি হচ্ছেন বৃহস্পতির বোন, তার নাম যোগসিদ্ধা। আর বাবা যে অষ্টবসু আছেন, সেই অষ্টবসুর অন্যতম, অষ্টম বসু আর কি, তার নাম প্রভাস। বিশ্বকর্মা সমস্ত রকম শিল্পের প্রকাশক, অলংকারের দেবতা তিনি। দেবতাদের যে বিমান, বিমানে চড়ে যারা যান, অখিল বিমানে, মহালয়ার সেই গান মনে করে দেখুন, সেই বিমান তার নির্মাতা। এবং এই মানুষ যারা শিল্পকলায় পারদর্শিতা লাভ করে, তারা কিন্তু বিশ্বকর্মার প্রসাদেই সেটা করে থাকে। রাবণের যে লঙ্কাপুরী, সেই লঙ্কাপুরী তিনি নির্মাণ করেছিলেন। অর্থাৎ তিনি স্থাপত্যবিদ্যা যাকে বলে, সেই স্থাপত্যবিদ্যার দেবতা। এবং এই যে 64 কলা, এই 64 কলার দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। এবং ঋগ্বেদে আছেন বিশ্বকর্মা, আছেন, মানে এতটাই প্রাচীন দেবতা তিনি। তিনি সর্বদর্শী ভগবান। শিল্পী তো সর্বদর্শী ভগবানই, শিল্পী তো ত্রিকালজ্ঞ, ঋষিদের বলা হয়, শিল্পীদের বলা হয়। তো বিশ্বকর্মার চোখ, মুখমণ্ডল, বাহু ও দুটি পা সর্বদিক ব্যাপ্ত করে আছে। এই কথাটা কেন বলা হচ্ছে? আমার নিজের বিবেচনা, আমার নিজের কাণ্ডজ্ঞান বলছে যে সমস্ত কিছুর মধ্যে নির্মাণ আছে। সেই নির্মাণ ঈশ্বরের নির্মাণ হতে পারে, সেই নির্মাণ প্রকৃতির নির্মাণ হতে পারে, সেই নির্মাণ মানুষের নির্মাণ হতে পারে, সেই নির্মাণ যে কোনো জীবজন্তুর নির্মাণ হতে পারে। কাজেই তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। একেবারে সৃষ্টি শক্তির যে রূপ, সেই রূপের অধিপতি হচ্ছেন বিশ্বকর্মা। তো কোনো কোনো পুরাণে বলছে যে এই বিশ্বকর্মা, ইনি বৈদিক ত্বষ্টা দেবতার কর্মশক্তিও আত্মসাৎ করেছিলেন, সেই জন্যে তাকে ত্বষ্টাও বলা হয়। শুনছেন বিশ্বকর্মার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। বিশ্বকর্মা দেবশিল্পী, তিনি কিন্তু দেবতাদের অস্ত্রশস্ত্রও তৈরি করতে পারেন। দেবতাদের যে আগ্নেয়াস্ত্র, নানান রকমের অস্ত্র যা অগ্নি উদ্গীরণ করে, তো সেগুলো সমস্ত এর তৈরি। এবং এর সৃষ্টি হচ্ছে স্বর্গ। রামের জন্য সেতুবন্ধ নির্মাণ যখন করা হচ্ছিল, তখন ইনি নল বানরকে সৃষ্টি করেছিলেন। তাই বিশ্বকর্মা, তার মেয়ের নাম হচ্ছে সংজ্ঞা, ইনি সেই সংজ্ঞার সঙ্গে সূর্যের বিয়ে দেন। কিন্তু সূর্যের প্রচন্ড তাপ সংজ্ঞা সহ্য করতে পারেন না। তখন বিশ্বকর্মা সূর্যকে শান যন্ত্রে রেখে তার যে প্রচন্ড তাপ, তার যে প্রচন্ড উজ্জ্বলতা, তার 8 ভাগ কেটে ফেলেন। মানে সূর্যের ওপরেও তার নিয়ন্ত্রণ ছিল, তার দখলদারি ছিল। এবং এই যে কাটা অংশটা পৃথিবীর ওপর পড়ে, তখন সেই যে কাটা অংশটা, সূর্যের যে কাটা অংশটা, সেই কাটা অংশটা দিয়ে বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকেয়র শক্তি এবং অন্যান্য দেবতাদের যে অস্ত্রশস্ত্র, সেইগুলো তৈরি করেন। আর আপনারা তো নিশ্চয়ই সকলেই জানেন যে জগন্নাথ ধামের যে জগন্নাথ মূর্তি শ্রীক্ষেত্রে পুরীতে, সেটাও বিশ্বকর্মার তৈরি। বিশ্বকর্মাকে নিয়েই আজকের পুরাণ চিরন্তন শেষ হলো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। এখন প্রশ্ন, এই আত্মা যদি অনন্ত সর্বব্যাপী হয়, আত্মা যদি সূক্ষ্ম চেতন বস্তু হয়, তবে তাহার পরপর শরীর গ্রহণ করিবার অর্থ কি? তত্ত্বটি এই, আত্মা আসেও না, যায়ও না, জন্মগ্রহণও করে না এবং মরেও না। যাহা সর্বব্যাপী, তাহার জন্মগ্রহণ কিরূপে সম্ভব? আত্মা দেহে বাস করে, এরূপ বলা অর্থহীন নির্বুদ্ধিতা।
যাহা অসীম তাহা সীমাবদ্ধ স্থানে থাকিবে কি রূপে? কিন্তু এক ব্যক্তি যখন হাতে একখানি বই লইয়া পড়িতে পড়িতে পাতার পর পাতা উল্টাইয়া অগ্রসর হইতে থাকে, তখন বইয়ের পাতাগুলি পুনঃ পুনঃ স্থান পরিবর্তন করিতে থাকে, কিন্তু পাঠক যথাস্থানেই অবস্থান করে। আত্মার সম্বন্ধেও এই কথা প্রযোজ্য। সমগ্র প্রকৃতি আত্মার নিকট একখানি পুস্তকের মতো। আত্মা যেন উহা পাঠ করিতেছে, এক একটি জীবন যেন সেই পুস্তকের এক একটি পাতা। ওই পাতা পড়া হইয়া গেলে সে পরপর পাতা উল্টাইয়া অগ্রসর হইতে থাকে, যতদিন না ওই পুস্তক পড়া শেষ হয় এবং চরাচর বিশ্বের সমগ্র অভিজ্ঞতা লাভ করিয়া আত্মা পূর্ণ হয়। তথাপি একই কালে এই আত্মা কখনো নড়ে নাই, আসে নাই, যায়ও নাই, শুধু অভিজ্ঞতা সঞ্চয় করিতেছিল। কিন্তু আমাদের নিকট প্রতীয়মান হয় আমরা যেন ঘুরিতেছি। পৃথিবী আবর্তিত হইতেছে, তথাপি আমরা মনে করি পৃথিবীর পরিবর্তে সূর্য ঘুরিতেছে। আমরা জানি ইহা একটি মনের ভুল, ইন্দ্রিয়ের ছলনা মাত্র। আমরা জন্মগ্রহণ করি এবং মরি, আমরা আসি এবং যাই, ইহাও ভ্রান্তি মাত্র। আমরা আসিও না, যাইও না, আমরা জন্মগ্রহণও করি না। কেননা আত্মা কোথায় যাইবে? উহার গমনের কোনো স্থান নাই। এমন কোন স্থান আছে যেখানে আত্মা পূর্ব হইতে বিদ্যমান নাই? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এবারে ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজি সেই ব্যাখ্যা করছেন 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান। এই ব্যাখ্যা করতে করতে রঙ্গনাথানন্দজি যে কত দিকে যাচ্ছেন, কত রকমের সমস্ত উপমা উদাহরণ টেনে আনছেন, কত প্রসঙ্গ টেনে আনছেন। যেমন এই সক্রেটিসের কথা টেনে এনেছেন তিনি, গ্রিক দার্শনিক সক্রেটিস। সক্রেটিসের একটা গভীর অনুভব ছিল, যে অনুভবটা পাশ্চাত্যে আর কারুর ছিল বলে তিনি মনে করেন না। তিনি এই দেহটাকেও এরকম একটা জীর্ণ বস্ত্রের মতো করে দেখেছেন। তো সক্রেটিসকে গ্রিকরা বুঝতে পারেনি। এই রকম একটা জায়গায় আমাদের গত দিনের পাঠ শেষ হয়েছিল, সেইখান থেকে শুরু করি। সক্রেটিসই একমাত্র এই সত্য জেনেছিলেন, তাই গ্রিকেরা ব্যক্তিটিকে বুঝতে পারেনি এবং তারা তার বিরুদ্ধে এই বলে অভিযোগ করলো যে তিনি যুবকদের ভুল পথে নিয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখো, তদানীন্তন এথেনীয় রাষ্ট্র এমন এক মহাত্মাকে আদালতে যুবকদের বিপথগামী করার দোষে অভিযুক্ত করে বিষ পান করিয়ে প্রাণদণ্ডে দণ্ডিত করল। কি নিদারুণ বিয়োগান্তক পরিস্থিতি! দেশের সুন্দরতম নাগরিক হলেন জনগণের বিচারের পাত্র, কারণ তাদের কাছে মানব ব্যক্তিত্বের এই উচ্চতর আধ্যাত্মিক মাত্রাটি বোধগম্য হয়নি। তারা আর অন্য সবকিছুই বুঝেছিল। গ্রিস বা অন্য ইউরোপীয় দেশে বা আমেরিকায় বলতাম, মনে করো সক্রেটিস ভারতে থাকতেন, তবে কি প্রতিক্রিয়া হতো? ভারতের জনগণ তাকে বুঝতে পারত এবং হত্যা করার পরিবর্তে মহান ঋষির মর্যাদা দিত। কিন্তু গ্রিক কৃষ্টিতে মানব ব্যক্তিত্বের এই আধ্যাত্মিক মাত্রাটি কখনোই বোধগম্য হয়নি। তারা বোঝে না এমন কিছু যিনি প্রচার করবেন তিনি তাদের কাছে দণ্ডনীয় বা বধযোগ্য। প্রভু যিশুর ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। তিনি যা বলতেন দেশের যাজক সম্প্রদায় তা বুঝতে পারেনি, তাই তাকে শয়তানের দূত বলে দোষী সাব্যস্ত করে ক্রুশবিদ্ধ করা হয়। মনে পড়ে বার্টন রাসেলের সেই প্রসিদ্ধ মন্তব্যটি, তুমি যদি লোকেদের শেখার ক্ষমতার চেয়ে অতিরিক্ত দ্রুততর বেগে তাদের শেখাতে যাও, তবে তুমি নিজেই বিপদে পড়বে। সক্রেটিস এমন কিছু শেখাতেন যা জনগণ বুঝত না, কিন্তু প্লেটো ও সামান্য কিছু লোক তা বুঝেছিল। গণতান্ত্রিক অ্যাথেন্সের উন্মত্ত জনতা সক্রেটিসকে হত্যা করল, তাই প্লেটো গণতন্ত্রকে ঘৃণা করতেন। বর্তমান ভারতেও আমরা গণতান্ত্রিক আহ্বানের সামনাসামনি হচ্ছি। যদি আমরা উদার ও গভীর বৈদান্তিক ভাবধারার পথে চলি, তবেই দেশে আমরা এক প্রগতিশীল মানব সমাজ গড়ে তুলতে সক্ষম হব। যদি বেদান্তের উদার ভাবধারার দ্বারা আমাদের চরিত্র প্রভাবিত না হয়, তবে আমাদের গণতন্ত্র হয়ে উঠবে একরকম উচ্ছৃঙ্খল গুন্ডা রাজতন্ত্র। এমনকি যখন উন্মত্ত জনতা সব রকম আইন কানুন ভেঙে বিমানবন্দরে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে দলবদ্ধভাবে ঢুকে পড়ে, বা যখন কোনো রাজনীতিক দল সহিংস প্রথায় জোর করে জনগণের ওপর ধর্মঘট চাপিয়ে দেয়, তখনই বোঝা যায় আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে এখনই এরূপ প্রবণতা দেখা যাচ্ছে।
যখন আমাদের জনগণ বৈদান্তিক নিয়মানুবর্তিতার সামান্য কিছু অনুশীলন করবে, আমার আশা যে তারা তা করবে, তখন আমরা ভারতে এক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে সফল কাম হব। ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজি কোথায় চলে এসেছেন। একটু গান শুনি, তারপর আবার ফিরে আসছি পাঠে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, ভগবদ গীতা থেকে পাঠ। বিবেকানন্দর মতো আমাদের আধুনিক যুগের আচার্যগণ আমাদের সামন্ততন্ত্র থেকে গণতন্ত্রের রূপায়ণের মতো সর্বাত্মক বিপ্লব গড়ে তুলতে এক নির্দেশ দিয়েছেন। প্রকৃত গণতন্ত্র আসবার আগে আমাদের চরিত্রের বহু কালিমা মুছে ফেলতে হবে। তা সম্ভব হবে যখন আমাদের শিক্ষা ও সংস্কৃতি জনগণের কাছে পৌঁছবে। কেবল শিক্ষা নয়, শিক্ষা আমাদের অমার্জিতও করে তুলতে পারে। আজকাল দেখি বহু শিক্ষিত যুবক ব্যবহারে অমার্জিত, কিন্তু সংস্কৃতির সহযোগে শিক্ষা হয়ে উঠবে এক সংশোধনী প্রক্রিয়া। পশ্চিম দেশে প্রদত্ত কয়েকটি ভাষণে আমি বলেছি, প্লেটোর কথোপকথনের এই অংশটি ঠিক যেন আমাদের উপনিষদের কোনো একটি অধ্যায়। এ বিষয়ে এক ব্রিটিশ চিন্তাবিদ E.J. উরউইক তার বিখ্যাত গ্রন্থ দ্য মেসেজ অফ প্লেটোতে বলেছেন যে উপনিষদ না জানলে প্লেটো ও সক্রেটিসকে কখনোই বোঝা যায় না। তার গ্রন্থে নানা দৃষ্টান্তও দিয়েছেন। তাই মানব সত্তার অমৃতত্ব খ্যাপনকারী এই শ্লোকগুলি বর্তমান যুগে সারা বিশ্ববাসীর কাছে প্রচন্ড আকর্ষণীয় হয়ে উঠছে। আমরা জীবনের বেঁচে থাকার দিকটাই জানি, জীবনের অন্য দিক মৃত্যু সম্বন্ধে আমরা অজ্ঞ। মৃত্যু ও জীবন হলো একই সত্যের দুটি রূপ। ভারতের তথা মানব জাতির প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদের এক প্রাচীন শিক্ষা হলো ইয়স্য ছায়া অমৃতম ইয়স্য মৃত্যু। সেই সত্যেরই ছায়া হলো অমৃতত্ব ও মৃত্যু। অতএব সত্যকে জানতে হলে জীবন ও মৃত্যু দুটিই জানতে হবে। কেবল জীবন জানলেই হবে না। গ্রিকগণ কেবল জীবনকেই বুঝেছিল। লোয়েস ডিকিনসন আর এক ব্রিটিশ পণ্ডিত গ্রিক জীবন সম্বন্ধে লিখতে গিয়ে বলেছেন, গ্রিকগণ জীবন বুঝতেন, কিন্তু তারা মৃত্যুর সঙ্গে কখনো বোঝাপড়া করতে পারেননি। মৃত্যুকালে তাদের বোধ হতো তাদের যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে কোনো শক্তি, যাকে তারা মোটেই পছন্দ করত না। তবে আমি আগেই বলেছি, সক্রেটিস ছিলেন একটি ব্যতিক্রম। তিনি জীবন মৃত্যুর অর্থ বুঝতেন। বর্তমান পাশ্চাত্য সভ্যতায় আমাদের জীবনে একই পরিস্থিতি উদ্ভূত হচ্ছে। আমরা মৃত্যুর অর্থ বুঝি না। মৃত্যু যে শরীরের আত্মার নয় তা বুঝি না। মানুষ মৃত্যুহীন। দুটি ভাবকে যতই একত্রিত করা যায়, মৃত্যু ভয় ততই কমে আসে। আর বিশেষ রূপে আমাদের ভারতে এই শিক্ষার প্রসার আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। আমরা মৃত্যু ভয়ে এতই ভীত। বস্তুত শৈশবে বাড়িতে আমি যদি কখনো মৃত্যুর কথা উত্থাপন করতাম, লোকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে বলতো, ও না, মৃত্যুর কথা একেবারেই তুলবে না, মৃত্যু আসার আগেই আমরা কেন মরতে যাব। এ হলো ভীরুতার অর্থ। শেক্সপিয়ার বলেছিলেন, ভীরু ব্যক্তিরা জীবনে বহুবারই মরে, কিন্তু বীর একবার মাত্রই মৃত্যুর স্বাদ পায়। একথা অক্ষরে অক্ষরে সত্য। যে জাতি মৃত্যুকে ভয় করে তারা কখনোই বড় হতে পারে না। মৃত্যুর মুখোমুখি হলেই তুমি মহান হতে পারো, এই শিক্ষাই স্বামী বিবেকানন্দ আমাদের দিয়েছিলেন বর্তমান যুগে। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী গোকুলানন্দ। এবার স্বামী গোকুলানন্দ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই, যতটা পড়ে শুনিয়েছিলাম তারপর থেকে। এটা নিঃসন্দেহ যে হতাশায় ভোগা একজন ব্যক্তি কিছু একটা অর্জনের আশায় বিস্তর চেষ্টা চরিত্র করেন এবং ফলে কখনোই তার ব্যস্ততার অন্ত নেই। কিন্তু দুর্ভাগ্য, তার সব চেষ্টার ফল শুধু এক অনর্থক শক্তির অপচয়। উদাহরণস্বরূপ, একজন স্বাভাবিক ব্যক্তি সহজেই পার হয়ে যান ব্যস্ত কোনো রাস্তা, এ তার দৈনন্দিন কাজেরই একটা অঙ্গ। কিন্তু মানসিক হতাশায় নিমজ্জিত একজন ব্যক্তি রাস্তা পার হওয়ার আগে দীর্ঘক্ষণ ধরে ভাবেন, রাস্তাটা পার হব কি করে। অবান্তর নানা চিন্তা এসে মনকে আচ্ছন্ন করবে তার। রাস্তা পার হওয়াটাই তখন সমস্যা হয়ে দাঁড়াবে।
কারণটি কি জানেন? শুধু একটি বিষয়ের উপরেই মনকে নিবদ্ধ করার ক্ষমতা ওই ব্যক্তির নেই। চিন্তাকে কর্মে পরিণত করতে যে প্রার্থিত শক্তির প্রয়োজন, সেটির অভাবও তার মধ্যে প্রকট। হতাশা যে সবসময় স্পষ্টভাবে দৃশ্যমান হয় তা নয়। উদাসীনতা, অবসন্নতার পরিবর্তে এক বিক্ষুব্ধ উত্তেজিত অবস্থাও দেখা যেতে পারে, যা আসলে হতাশারই দ্যোতক। এমন এক ব্যক্তিকে দেখে মনে হবে শক্তিতে যেন টগবগ করে ফুটছেন। ব্যাপৃত তিনি নানা রকম কাজে, কিন্তু তার একটি কাজেরও উপযুক্ত পরিসমাপ্তি ঘটবে না। বিপুল শক্তির অস্বাভাবিক তরঙ্গাঘাতের পর প্রায় সবসময়ই এসে হাজির হয় সম্পূর্ণ শক্তিহীন অবস্থা। মানসিক চাপ এমন একজন ব্যক্তিকে কখনোই সুস্থির থাকতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না। অতিরিক্ত কাজ যেন এক দ্রুত বেগে চলা ছায়াছবি। এতে লাভের লাভও কিছু হয় না, শান্তিও পাওয়া যায় না মনে। হতাশা নৈরাশ্যের কিছু সদর্থক দিকও আছে। তারা যদি সাময়িক হয়, তবে আমরা পেতে পারি ব্যক্তিগত পুষ্টতার সুযোগ। হতাশা থেকে পেতে পারি নিজেকে উন্নত করার সুযোগ। এই কথাটি এখানে মনে করতে পারেন, অশুভের ভিতর থেকেই শুভ আবির্ভূত হয়। এই ব্যর্থতার ক্ষতি আমাদের মনে প্রায়শই হতাশার সঞ্চার করে। এই হতাশাকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, অভূতপূর্ব উন্নতির সুযোগ দ্বারে এসে কড়া নাড়বে। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায় থেকে খানিকটা অংশ পড়ে শোনালাম। এবারে চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার কারণ আর কিছু নয়, এই চিঠিটা লিখেছে বলছি সুদীপা ঘড়ুই। MA ফার্স্ট ইয়ারে পড়ে, আরামবাগ হুগলিতে থাকে। কোন বিশ্ববিদ্যালয়ে বলেনি অবশ্য, ওখানকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো কলেজেও হতে পারে। পড়ে শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র কাকু আমার প্রণাম নেবেন। সকল শরণাগত বয়োজ্যেষ্ঠ শ্রোতাবৃন্দদের প্রণাম, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের ভালোবাসা জানাই। শরণাগত অনুষ্ঠানে প্রথম চিঠি লিখলাম। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ছোট মেয়েটিকে মার্জনা করবেন। আরে এটা কি পরীক্ষার উত্তর নাকি? ভুল ত্রুটি কেন থাকবে? ভুল ত্রুটি বলে কিছু নেই। ঘড়ির কাঁটায় 5:30 বাজবো। এই সময় আমি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম শরতের ছোঁয়া গায়ে লাগানোর উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চোখটা গিয়ে পড়লো ছোটবেলার টিউশনের দিকে। দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এত সকালে ওদের দেখে প্রথমে একটু অবাকই হলাম, তারপর মনে পড়লো আজ তো শিক্ষক দিবস। ওদের দেখে খুবই ভালো লাগলো। বর্তমানে ইন্টারনেট যুগ থেকে বেরিয়ে এসে শিক্ষকদের খুশি করার জন্য, সম্মান দেওয়ার জন্য পড়ানোর 2-3 ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছে। শিক্ষকদের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা দেখে বড্ড ভালো লাগলো। তারা বর্তমান সমাজের আবহাওয়ায় বড় হয়ে উঠেছে ঠিকই, কিন্তু তার ছোঁয়া তাদের মধ্যে প্রবেশ করতে পারেনি। সমাজ পরিবর্তন হলেও এখনো কিছু সমাজের ভালো দিক রয়ে গেছে, আর এই ভালো দিকগুলি সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওদের দেখে কোথাও মনটা খারাপ হয়ে গেল। ওদের মধ্যে যেন নিজেদের ছোটবেলার প্রতিচ্ছবি দেখতে পেলাম। ঠিক কিছু বছর আগে আমরাও একইভাবে উপস্থিত হয়ে যেতাম। তখন যদি বর্তমানের মতো আমাদের হাতে মোবাইল থাকতো, তাহলে হয়তো ফ্রেমবন্দি হতো ঠিকই, কিন্তু সেই মুহূর্ত মনের মণিকোঠায় গেঁথে থাকতো না। তবে হ্যাঁ, এইসবের জন্য স্যার বকাবকিও করতেন, তখন খুব রাগ হতো। পর মুহূর্তে বোঝাতেন পিতামাতা, শিক্ষক, অন্ন, এই 3টে জিনিসের ওপর কোনোদিনও রাগ করতে নেই। তখন ছোট ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি শিক্ষকদের ধর্মই তো শিক্ষার্থীদের ভালো চাওয়া। বড্ড ইচ্ছা হয় পুরনো দিনগুলো ফিরে পেতে, কিন্তু কি আর করার আছে? অতীতকে ফেলে বর্তমানের দিকে এগিয়ে যাওয়াই তো প্রকৃতির নিয়ম। চাইলেও খণ্ডন করতে পারি না। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। ইতি নমস্কারান্তে সুদীপা ঘড়ুই, MA ফার্স্ট ইয়ার, আরামবাগ, হুগলি। তারপরে SG লেখা রয়েছে, সেটা তো আর পড়বার দরকার নেই। সুদীপা, খুব ভালো লিখেছো চিঠিটা গো, খুব ভালো লিখেছো। এই যে ছোটবেলার কথা মনে পড়ছে, এ তো আমাদেরও মনে হয়।
আমাদের আরো বেশি করে মনে হয় আমরা যারা আরো অনেক বেশি বড় বেলায় চলে গেছি। যাই হোক, নিয়মিত শরণাগত শুনো এই কথাটা আর বলবো না, বলতে পারবো না আর কি। কিন্তু ভালো থেকো, মন দিয়ে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু বাবা মা শিক্ষকেরা ভালো রেজাল্টে যতটা খুশি হন, অন্য আর কোনো কিছুতে ততটা খুশি হন না। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে আমরা আছি কোচবিহারের সিদ্ধানাথ শিবের মন্দিরের একেবারে সামনে এসে গেছি। আমরা দেখতে পাচ্ছি সেই মন্দিরটিকে। তো এই সিদ্ধানাথ শিবের মন্দিরটা আসলে একটা পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দির মধ্যযুগের বাংলায় এইরকম পঞ্চরত্ন মন্দির প্রচুর ছিল, আপনাদের আগে দেখিয়েছি। পঞ্চরত্ন মন্দির মানে রত্ন মানে এক একটা মুকুটের মতন। মুকুট মানে খুব সোজা বাংলা কথায় যাকে বলে টাওয়ার, মানে এক একটা উঁচু মিনার। মিনার শব্দটা বললে একটা ইসলামী স্থাপত্যের ধরন আসে, কিন্তু আমাদের যে আমি জানি না এই মন্দিরের মধ্যে যে এই যে টাওয়ার বা মিনার তৈরি করা হয়েছিল তার সঙ্গে ইসলামী স্থাপত্য রীতির কোনো সম্পর্ক আছে কিনা, সেটা যারা স্থপতি, যারা এই বিষয়ে পড়াশুনো করেছেন, পণ্ডিত মানুষ, তারা বলতে পারবেন। তার কারণ মধ্যযুগের বাংলার যে স্থাপত্য, সেই স্থাপত্যের মধ্যে প্রচুর পরিমাণে ইসলামী ধাঁচা এসে মিশেছে, তাতে কোনো সন্দেহ নেই। নানান রকমের ধর্মীয় বিভেদের কথা আমরা শুনি, নানান রকমের জীবনযাপনের বিভেদের কথা আমরা শুনি, এই সমস্ত শুনি। কিন্তু শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে যাকে বলে, সেইখানে এই দুই রীতির যে কত রকমের খুব স্বাস্থ্যকর মেশামেশি হয়েছে, সেই ব্যাপারটা আমাদের একটু মনে রাখতেই হবে। তা না হলে আমরা খুব কি বলবো, কুয়োর ব্যাং হয়ে যাব। তো যাই হোক, এই যে পঞ্চরত্ন মন্দির, এই পঞ্চরত্ন মন্দিরের ধরুন একটা মন্দির, তো মন্দিরের চারপাশে চারটে উঁচু মিনার, মানে ছাদ থেকে মন্দিরের চূড়াটা আছে, চারপাশে চারটে মিনার আর মাঝখানে একটা এরকম মিনার। এই হলো পাঁচটা মিনার বা পাঁচটা স্তম্ভ বলতে পারেন, বা পাঁচটা টাওয়ার বলতে পারেন, যা কিছু বলতে পারেন। তো এই যেটা বারবার করেই বলবার, যে বহু প্রাচীনকালের যে টেরাকোটা কিরকম ছিল আমাদের বাংলার যে টেরাকোটা, তার নিদর্শন এই মন্দিরটার মধ্যে ছড়িয়ে আছে। এত ভালো টেরাকোটার কাজ, এত এত সুন্দর ব্যাপ্ত, মানে গোটা মন্দির জুড়ে এই টেরাকোটার কাজ। কোচবিহার জেলার, এবং যদি সত্যি সত্যি বলেন তাহলে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের যে মন্দিরগুলো, তার মধ্যে কয়েকটা ব্যতিক্রমী মন্দির বাদ দিলে এরকম টেরাকোটার কাজ নেই। কিন্তু মানে এই যে উত্তরবঙ্গের অন্তত যদি আমি বলি, কয়েকটাই মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে এরকম, তার মধ্যে এটা অন্যতম। তো যাই হোক, মন্দির সম্পর্কে প্রাথমিক দুটো চারটে তথ্য যা বলবার সেসব আপনাদের বললাম। তাহলে চলুন মন্দির দর্শন করতে যাই। মন্দিরটা ওই যে যেটা বলছিলাম না, যে দিনহাটা যাওয়ার পথে বড় রাস্তা, হাইওয়ে চলে গেছে, হ্যাঁ, লম্বা, হু হু করে আপনি চলে যাচ্ছেন গাড়ি নিয়ে, না ঠিক বড় রাস্তার উপর নয়। এবার আপনাকে বাঁক ফিরতে হবে। আপনি বাঁ দিকে বেঁকে গেলেন, বাঁ দিকে বেঁকে গেলে তখন রাস্তাটা একটু সরু, না ভালো রাস্তা, এমনি কোনো গন্ডগোল নেই, খুবই ভালো রাস্তা, কিন্তু একটু সরু হয়ে গেছে রাস্তাটা। এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেন, একটু বেশি গ্রামের দিকে ঢুকে পড়েছেন, একটু বেশি গাছপালা চারপাশে, বাড়িঘর কমে গেছে, বা সেই বাড়িগুলো দেখেও মনে হয় যে গাছপালা, পুকুর, খুব বড় আকাশ। হ্যাঁ, তো এই করে যেতে 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 দেখলেন যে এই তো আপনার ডান হাতে এই মন্দির পড়ছে। গাড়ি থামালেন, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে একটা কালো রঙের লোহার গেট, প্রায় যেন শাসন করছে, ভেতরে ঢুকতে পারবেন না, বলুন না না, এরকম কালো লোহার গেট দেখলেই মনে হয় না যে শাসন করছে, না যাবেন না, এরকম একটা ভাব করছে।
বিশেষ করে কালো রঙের যদি গেট হয় তাহলে তো খুব মানে আমার মনে হয়, আমার এরকম সব উল্টোপাল্টা নানান রকম চিন্তা হয়, আপনাদের সঙ্গে মিলবে তার কোনো মানে নেই। তো যেটা আপনি ভেতরে ঢুকে পড়লেন, হ্যাঁ, সেই কালো গেটের যে বাধা অগ্রাহ্য করে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে একটা বেশ বড় জায়গা আছে, মাঠ একটা। হ্যাঁ, মন্দির তো দেখবই, তার আগে জায়গাটা একটু ভালো করে দেখে নি। একটা মাঠ আছে, গাছপালা আছে, এমনিই তো গ্রামের মধ্যে নির্জন জায়গা। তার মধ্যে আমি দেখেছি যে অনেক মন্দির, সব মন্দির নিশ্চয়ই নয়, কিন্তু একটু বাইরের দিকের যে সমস্ত মন্দিরগুলো আছে না, বড় চত্বর নিয়ে একটা মন্দির, মন্দিরটা হয়তো তত বড় কিছু নয়, কিন্তু অনেকখানি জায়গা জুড়ে সেই মন্দিরটা, সেই জায়গার মধ্যে মাঠ আছে, পুকুর আছে, কি এরকম সব আছে। হঠাৎ কিরম মনে হয় একটা নির্জন জায়গায় চলে এলাম। আর এই যে নির্জনে তাকে ডাকতে হয়, কোলাহলের মধ্যে তাকে ডাকতে পারা যায় না, ডাকতে নেই। আপনি যদি তাকে ডাকতে চান তাহলে মনের মধ্যে একটা নির্জনতা খুঁজে নিন। এই যে ভাবনাটা আমাদের সন্ত যারা আছেন তারা বলে গেছেন। তো তো হঠাৎ আপনি একটা নির্জন জায়গায় এসে পৌঁছলেন, খুব সবুজ হয়ে আছে, স্নিগ্ধ হয়ে আছে। মন্দির দেখতে পাচ্ছি দূর থেকে, খুব বড় মন্দির নয়, ছোটই মন্দির, বেশ ছোট মন্দির, টেরাকোটার কাজ, ওরকম যেরকম হয় যে একটু লালচে রঙের পোড়া মাটির যে রং, সেই পোড়া মাটির রঙের যে কাজ, সেই কাজ দেখতে পাচ্ছেন। পাশে একটা গোল ঘর আছে, সেই ঘরটা কিন্তু আধুনিক দেখতে, মানে সেই ঘরটা বোঝাই যায় যে অনেক পরে তৈরি করা হয়েছে। এবং ওই যেরকম হয় না, মানে গোটা ৫-৬ থামের ওপর একটা ছাদ করে দেওয়া হয়েছে, একটা উঁচু উঠে গেছে ছাদের মতন গোল ঘর একটা, সেইখানে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে আপনি যদি চান তাহলে এখানে একটু বসলেন, একটু জিরিয়ে নিলেন, এরকম একটা ব্যবস্থা আছে। তো জিরিয়ে নেবার কোনো প্রশ্ন ওঠে না, আমাদের তো খামোখা জিরিয়ে নেবার কি আছে। কিন্তু যদি মনে করেন এখানটা একটু বসলেন মন্দিরে ঢুকবার আগে, একটু বড় করে নিঃশ্বাস নিলেন, চারপাশটা দেখলেন, তারপর আবার গোলঘর থেকে নেমে এলাম, এসেইছি যখন তখন একবার দেখে নি। মাটির বুক চিরে পাথরের তৈরি রাস্তা চলে গেছে, চমৎকার, খুব সুন্দর রাস্তা। এবং সেই রাস্তা ধরে একটু এগিয়ে এসে আমরা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। ওই যে পোড়া মাটি রঙের মন্দির, সেই মন্দিরে অসামান্য সব সুন্দর সুন্দর টেরাকোটার কাজ। ওই দেখুন, আগেই বলেছি পঞ্চরত্ন মন্দির, এই 4টে মিনার ওপরে উঠে গেছে, আর মাঝখানে একটা মিনার। মিনারগুলোর মাথায় একটা করে জানলা, ছোট্ট ছোট্ট জানলা একটা করে, ঘুলঘুলি, ফলে ওখানে যে উঠতে পারা যায় সেটা আন্দাজ করতে পারছি। মন্দিরের যে চালটা সেটা একটু ধনুকের মতো বেঁকে আছে, হ্যাঁ, তার নিচে একটু নিচে খানিকটা কুঁড়ে ঘরের চালার মতন একটা ডিজাইন করা আছে আর কি। তার নিচে মন্দিরে ঢোকবার দরজা। সেই দরজার সামনে দাঁড়িয়ে আমাদের আজকের শরণাগত শেষ হলো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় পুজো কেমন কাটবে, এই নিয়ে চিঠি চটপট লিখে পাঠিয়ে দিন। আগামী মঙ্গলবারের ভেতরে আমাদের দপ্তরে এই চিঠি যেন পৌঁছে যায়। তাহলে এবার কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে।
নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলাম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরথরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহিমোরা মেঘের গরজনী। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। একটা গান থেকে একটু বলি। আপনারা সবাই শুনেছেন, খুব বিখ্যাত গান, আমি গাইতে পারবো না, আমি ছড়া করেই বলছি। পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। হ্যাঁ, কবির সুমনের গাওয়া গান। তো আজকে সেই পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞার দিন, আজকে বিশ্বকর্মা পুজো। বুড়ো হয়ে গেলাম জানেন, ছোটবেলায় কি হুটোপুটি করতুম বিশ্বকর্মা পুজোয়। ভোরবেলা ছাদে চলে যেতাম, আর তারপরে দুপুরবেলা টাটা রোদ্দুর যখন সারা গা পুড়ে গেছে, মুখ টুক কালো হয়ে গেছে, মুখ চোখ হিংস্র হয়ে গেছে, আমার কতগুলো ঘুড়ি কেটেছে, আমি কতগুলো ঘুড়ি কেটেছি তার হিসেব করতে গিয়ে জোর করে মা ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নিচে নামিয়ে আনছে। সেই বিশ্বকর্মা পুজো এখন আমি সকালবেলা বসে বসে শরণাগত করছি। তো আজকের যে অনুষ্ঠান শরণাগত, তাতে প্রথমে পুরাণ চিরন্তনে আর কি বা থাকতে পারে বিশ্বকর্মা পুজো ছাড়া, বিশ্বকর্মের কথা বলবো। কিন্তু সে তো অনুষ্ঠান পরিচিতির সময়। আপাতত জানিয়ে রাখি যে কেবলমাত্র বিশ্বকর্মা পুজো নয়, আজকে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন এবং মনসা দেবীর ভাসান, ভাদ্রাবতী পুজোর সমাপ্তি আজকে। আজকে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 31শে ভাদ্র 1432, ইংরেজির 17ই সেপ্টেম্বর 2025, বুধবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:27, সূর্যাস্তের সময় বিকেল 5:38। জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আরও একটা কারণে আজকের দিনটা আমার কাছে বিশেষ দিন, সেটা হচ্ছে
2018 সালে এই 17ই সেপ্টেম্বর তারিখে আমি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার প্রথম অনুষ্ঠান এইখানেই, এই তারিখেই রেকর্ড করা হয়েছিল। এবার যাওয়ার সময়